আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে 2026 সালের প্রথম 2 মাসেই ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। ইউরোপে যাওয়ার হার কমলেও মৃত্যুর হার হয়েছে দ্বিগুণ। 2024 ও 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল 300-র কাছাকাছি, সেখানে 2026 সালের একই সময়ে তা দাঁড়িয়েছে 655 জনে। জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু 2025 সালে গ্রিস উপকূলে অন্তত 107 জন অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। 22 জন মানুষ একসাথে মরে গেছে। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের খবর এখন আমাদের তেমন আর নাড়া দেয় না, বিশেষ করে যখন চারপাশে যুদ্ধ আর বিগ্রহ। কিন্তু যদি বলি এই 22 জন মানুষ কোনো দুর্ঘটনায় নয়, কোনো যুদ্ধক্ষেত্রে নয়, বরং দীর্ঘ 6 দিন একটানা না খেতে পেয়ে তিলে তিলে মারা গেছেন। যদি বলি একটু ভালোভাবে বাঁচার আশায় নিজের ভিটে মাটি বিক্রি করে তারা সমুদ্রে ভেসেছিলেন তাদের জীবনের শেষ সম্বলটুকু নিয়ে। আর যখন পানির তৃষ্ণায়, খাবারের অভাবে তারা নিস্তেজ হয়ে পড়লেন, তখন তাদেরই সহযাত্রীরা সেই নিথর দেহগুলো সাগরে ফেলে দিল, যেন যাত্রাপথে কোনো বাড়তি বোঝা না থাকে। আচ্ছা, আমরা কি জানি গত 10 বছরে এভাবে কত মানুষ, কত বাংলাদেশি মরেছে? জীবনের হাতছানি এভাবেই মৃত্যু হয়ে আসে। যেটা বলছিলাম, সেটা কিন্তু কোনো সিনেমার গল্প নয়, বরং আপনি আমি যখন ঈদ উল ফিতরের আনন্দে মশগুল গ্রিসের উপকূলে, তখন এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটছে। গত 21 মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর তবরুক থেকে একটি রাবারের নৌকায় করে একদল মানুষ রওনা হয়েছিল ইউরোপের অভিমুখে। তাদের গন্তব্য ছিল গ্রিস, যা এই সময়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের অন্যতম প্রধান প্রবেশপথ বলে ধরে নেওয়া হয়। নৌকায় থাকা মানুষগুলোর চোখে ছিল স্বপ্ন, ক্ষুধা, সমুদ্রের নোনা জল, কাঠফাটা রোদ, কিছুই তাদের নতুন জীবনের সেই রঙিন স্বপ্ন দেখা বন্ধ করতে পারেনি। কিন্তু তারা জানতেন না, নিয়তি তাদের জীবন থেকে রং কেড়ে নেয়ার পরিকল্পনায় আছে। যাত্রা শুরু করার কয়েকদিনের মধ্যেই পথ হারায় রাবারের নৌকাটি। খোলা আকাশের নিচে প্রখর রোদ আর নোনা জলের ঝাপটায় দিন কাটতে থাকে তাদের সাথে থাকা খাবার আর সুপেয় পানি শেষ হয়ে যায় খুব দ্রুত। টানা 6 দিন ক্ষুধার জ্বালায় কাতর 22 জন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর নেমে আসে আরো নৃশংস বাস্তবতা। বেঁচে ফেরা ব্যক্তিদের ভাষ্যমতে নৌকায় থাকা এক মানব পাচারকারীর নির্দেশে মৃতদের মরদেহ ভূমধ্যসাগরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, যেন নৌকাটি হালকা হয়ে দ্রুত গন্তব্যে পৌঁছায়। শেষ পর্যন্ত গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে 26 জনকে জীবিত উদ্ধার করা হয়, যাদের মধ্যে 21 জনই বাংলাদেশি, বাকিরা দক্ষিণ সুদান আর চাঁদের নাগরিক। এটা যে প্রথমবার ঘটল তা নয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে 2026 সালের প্রথম 2 মাসেই ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে। ইউরোপে যাওয়ার হার কমলেও মৃত্যুর হার হয়েছে দ্বিগুণ। 2024 ও 25 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যেখানে মৃত্যুর সংখ্যা ছিল 300-র কাছাকাছি, সেখানে 2026 সালের একই সময়ে তা দাঁড়িয়েছে 655 জনে। জাতিসংঘের তথ্য অনুযায়ী শুধু 2025 সালে গ্রিস উপকূলে অন্তত 107 জন অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক NGO এবং গবেষকদের মতে বৈরী আবহাওয়া, উদ্ধার অভিযানের জটিলতা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্তে কড়াকড়ি এই মৃত্যুর মিছিলকে দীর্ঘতর করছে। গত 1 দশকে বিশ্বব্যাপী অনিয়মিত অভিবাসনের পথে মারা গেছেন 63,000-এরও বেশি মানুষ। এর মধ্যে প্রায় 60% বা 28,000 মানুষের মৃত্যু হয়েছে লিবিয়া উপকূলে। নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে এত তথ্য থাকার পরও বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে সেই ভূমধ্যসাগরে কেন আমাদের দেশের শিক্ষিত তরুণেরা জীবনের ঝুঁকি নিচ্ছেন? IOM এর এক জরিপে দেখা গেছে প্রায় 73% মানুষ উন্নত জীবন ও কর্মসংস্থানের আশায় দেশ ছাড়ছেন। 91% মানুষ জানিয়েছেন দেশে যদি পর্যাপ্ত কর্মসংস্থান ও সম্মানজনক আয়ের সুযোগ থাকতো তবে তারা কখনোই এভাবে জীবনের ঝুঁকি নিতেন না। সবচেয়ে শঙ্কার বিষয় হলো, যারা এই ঝুঁকি পথে যাচ্ছেন তাদের বড় অংশটি উচ্চ মাধ্যমিক বা তার চেয়ে বেশি শিক্ষিত। দেশের ভেতর সম্মানজনক জীবনযাপনের নিশ্চয়তা না পেয়ে তারা দালালের প্রলোভনে পা দিচ্ছেন। জমি জমা বিক্রি করে 10 থেকে 15 লাখ টাকা তুলে দিচ্ছেন পাচারকারীদের হাতে,
অথচ সেই টাকা দিয়ে তারা দেশে ছোটখাটো উদ্যোগ নিতে পারতেন, কিন্তু সামাজিক মর্যাদা বৃদ্ধি আর ইউরোপীয় জীবনের মোহ তাদের ঠেলে দিচ্ছে ঝুঁকিপূর্ণ অভিবাসী হওয়ার মুখে। একই সাথে সরকারি বেসরকারি সমন্বয়হীনতা, অনিয়ম আর দুর্নীতির ঘ্যান চক্করই এই যুবকদের উদ্যোক্তা হতে দেয় না। ফলে এই মানুষগুলো বাধ্য হয়ে ভাগ্য ফেরাতে যখন বিদেশে পাড়ি জমানোর কথা ভাবেন, তখন তাদের ত্রাতা হিসেবে হাজির হয় মানব পাচার চক্রটি। 2025-এর শুরুর দিকে গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইন্ডেক্সের এক প্রতিবেদন বলছে, দেশে মানব পাচারই সবচেয়ে বড় আন্তঃসীমান্ত অপরাধ। অনেক ক্ষেত্রে পাচারকারীরা অভিবাসন প্রত্যাশীদের জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করে মোটা অঙ্কের টাকা। এই অর্থ দিতে না পারলে তাদের উপর চালানো হয় নির্মম নির্যাতন, কাউকে কাউকে মেরেও ফেলা হয়। আবার বাংলাদেশ থেকে নৌপথে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোয় পাচার হয়ে যাওয়া ব্যক্তিদের বড় একটি অংশকে এখন বিভিন্ন শিল্পে শ্রমদাস হিসেবে বা রেড লাইট এরিয়ায় বিক্রি করে দেওয়ার ঘটনাও ঘটছে। আবার এই মানব পাচার ও অবৈধ অভিবাসনের প্রভাব পড়ছে বৈধ অভিবাসীদের উপরও। তাদের অনেকেও দালালদের প্রতারণার কারণে গন্তব্যে পৌঁছে কাজ পাননি, অথচ এই সিন্ডিকেটগুলো আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে দিনের পর দিন। অভিযোগ রয়েছে, এই মানব পাচার সিন্ডিকেটের শিকড় অনেক গভীরে। সাবেক আমলা থেকে শুরু করে সাবেক সেনা কর্মকর্তা, এমনকি রাজনৈতিক প্রভাবশালীদের নামও বিভিন্ন সময়ে উঠে এসেছে এই চক্রের সাথে। আর তাদেরই কারণে বাংলাদেশের ভাবমূর্তি আর শ্রমবাজার সংকটে। অনিয়ম আর পাচারকারীদের কারণে একের পর এক শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, সুদান সহ অনেক দেশে বাংলাদেশের শ্রমবাজার এখন সীমিত বা বন্ধ। এমনকি মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বাজারগুলো সিন্ডিকেটের কারণে অস্থির। এই অস্থিরতা একদিকে যেমন বৈধ অভিবাসীদের বিপদে ফেলছে, অন্যদিকে দালালদের জন্য অবৈধ পথের ব্যবসা করে দিচ্ছে। অথচ এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অবস্থা ততই বাঁচো। 2019 থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত মানব পাচারের অভিযোগে মামলা হয়েছে 4,546টি, আসামি করা হয়েছে 19,280 জনকে, অথচ সাজা হয়েছে মাত্র 157 জনের, অর্থাৎ বিচারের হার 1%-এরও কম। অন্যদিকে গত 6 বছরে খালাস পেয়েছে 3,141 জন। এই বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও সাহসী করে তুলছে। সব সরকারের আমলেই সিন্ডিকেটের এই দৌরাত্ম্য ফিরে আসে ভিন্ন ভিন্ন রূপে। দুর্নীতি দমন কমিশন কিংবা বিএমইটির কিছু অভিযান চললেও তার ফলাফল এখনও নগণ্য। কর্মকর্তাদের কাছে কোনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই কোনো জবাবদিহি। তাই বারবারই ফিরে আসে সমুদ্রে এই প্রাণহানির ঘটনা। চোখ বুজে থাকে সরকার, চোখ বুজে থাকে আইন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।